কর্মজীবন থেকে অবসর গ্রহণ। আগের দিন আমাদের মাননীয় সভাপতি তপনবাবু আমাকে বলছিলেন যে বয়স একটা সংখ্যা মাত্র, যদি বয়স একটা সংখ্যা হয় তাহলে অবসর আর 5টা দিনের মতো একটা দিনকে নির্দেশ করছে। কারণ জীবনের একটা অধ্যায় পরিসমাপ্তি আজ, আগামীকাল থেকে একটা নতুন অধ্যায়ের সূচনা। এই সন্ধিক্ষণটাকে স্মরণীয় করে রাখার জন্যই এই আয়োজন। মন্ডলদা সেই নীরব কর্মী, সারাটা জীবন বিগত 30 বছর এই বিদ্যায়তনের যাবতীয় দায়িত্ব প্রচারের আড়ালে থেকে সফলভাবে নির্বাহ করেছে। আজকের দিনটি আমরা আরো করে নয়, আন্তরিকতায় ধরিয়ে তুলব। মন্ডলদাকে আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে বিদায় জানাব। আমি মাইক্রোফোন প্রথমেই বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পবিত্র কুমার নিয়োগীর হাতে তুলে দিচ্ছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য। প্রথমেই যেটা মনে আসে, একজন ভদ্রলোক, তার ডেফিনেশন যা মন্ডল স্যার তাই। আজকের দিনে আমার নিজেরই 30 বছর পূর্ণ হলো। আমি 29শে নভেম্বরে জয়েন করেছিলাম। আজকের 29শে নভেম্বর। একটু কমিয়ে দাও। মন্ডল স্যার ঠিক 2 মাস আগে আমার আগে জয়েন করেছিল। মন্ডল স্যারের 30 বছর 2 মাস প্রায় এই স্কুলে চাকরি করছে। তো এই এত বছর ধরে আমরা একসঙ্গে চলাফেরা করেছি। চলাফেরা করতে গিয়ে ওর সঙ্গে আমার সম্পর্কটা কেমন ভাবে তৈরি হলো খেয়াল করে দেখবেন। ও আমাকে তুমি বলে সম্বোধন করে, আমি কিন্তু ওকে তুই বলে ডাকি। এতে আমি হয়তো ভালোবাসি বা ভালোবাসা যতটা দেখাই, ও আমাকে সম্মান শুধু করে না, আমার মনে হয়েছে আমার চাইতেও বেশি ভালোবাসে। মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি, জাস্ট এইভাবে চলেছে। মন্ডল স্যারের কাজের প্রতি আনুগত্য, বিশ্বাসযোগ্যতা, সততা, কর্তব্যপরায়ণতা, ঐকান্তিকতা সবিশেষ উল্লেখযোগ্য। মন্ডল স্যার আমাদের বিদ্যালয়ের জন্য যা করেছে তা শুধু পরিমাপযোগ্য তো নয়, এবং ধৈর্য দিয়ে ছাত্রছাত্রীদের যা শিক্ষা দিয়েছে তাও খুব উল্লেখযোগ্য। শেষ কয়ে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কইল ভাই, যে তা শেষ হয় সেখানে পুনরায় আরম্ভ উদয়। থ্যাংক ইউ। মাইকটা হয় না, মাইক ছাড়াই ভালো লাগছে। কানে লাগছে। মন্ডল স্যারকেও এই অবসরের দিনে শ্রদ্ধা জানিয়ে আমি ব্যক্তিগতভাবে মন্ডল স্যারের সঙ্গে যেভাবে জড়িয়ে আছি সেই সম্পর্কে 2-4টে কথা বলি। কারণ বিদ্যালয়ের আঙিনায় মন্ডল স্যারের অবদান সেটা বিদ্যালয়ের সকলেই দেখতে পায়। যে কোনো বিষয়ে মন্ডল স্যার কোনো একটা কাজ করলে মন্ডল স্যারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মন্ডল স্যার ভুল করবে, আর সেই ভুলটা সর্বপ্রথম দোষী হচ্ছে পাল স্যার, তারপরে আমি। কিরকম? বাড়ি করছে, এক্সটেনশন পার্ট অলরেডি ভাঙাচোরা হয়ে গেছে, বেস কাটা হয়ে গেছে, গোড়া অব্দি ঢালাই হয়ে গেছে। আমি গেছি, গিয়ে দেখলাম আমার ঠিকই আছে হোক। পাল্লাকেও দেখেছে, পাল্লা গিয়ে গ্যারেজটা নেটেও এসছে, তারপরে করলো। করার কিছুদিন পরে বলছে যে এটা আমার ভুলই হয়ে যাবে। তা পাল্লা বলছে ঠিক আছে, তোর যদি ভুল হয়ে গিয়ে থাকে তুই ভেঙে ফেল, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তারপর বলছে তুমি তো বলতে পারতে যে আমার ভুল হচ্ছে, তাহলে তুমি বাড়িতে আগে গ্যারেজটা বানাবে সিদ্ধান্ত নিলে, তোমার হয়ে গেল বেশ, তাহলে আমি তোমাকে আর বলি না
তখনই না হয় ওটা আমি বন্ধ করে দিতাম। তুমি আমাকে বন্ধ করলে না কেন? হ্যাঁ, তা তুমি আমাকে বলতে পারতে, না হ্যাঁ ঠিক আছে। তো এইরকম যে কোনো বিষয়ে সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে মানে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত মন্ডল স্যারের বাড়িতে প্রায়ই আমার যাওয়া হয়। এই কারণেই, একজন মারা গেছেন লাবণ্য প্রামাণিক বলে, উনি বেঁচে থাকলে তো আরো বেশি যেতে হতো। সেটা হচ্ছে নিয়মিত আমি ওখানে গিয়ে তাস খেলি। আমরা ওখানকার ওই পাড়ার এমন কোনো বাড়ি নেই যে বাড়ি আমাকে চেনে না, প্রত্যেকেই আমাকে চেনে। তাই মন্ডল স্যার আজকেও বলছে যে শুধু রিটায়ারমেন্টের পরে ভালোই হলো, এবার তুমিও এদিকে ফ্রি, মেয়ে তো হোস্টেলে থাকবে, তাহলে গিয়ে যাবে, একটু তাস খেলা যাবে। তো যাক, মন্ডল স্যারের পার্টনার তো আছি। পাল স্যার সেদিন দুঃখ করে বলছে যে আমি তো তাস খেলা জানি না, তাহলে তোর ওই গ্যারেজটা আমরা ভাড়া নিয়ে নেবো, তোর গ্যারেজেই আমরা দাবা টাবা খেলবো বা একটা ক্যারাম কিনে ক্যারাম খেলবো। তো আগামী দিনগুলো মন্ডল স্যার এইভাবেই সুস্থ থাকুক, ভালো থাকুক। এবং পবিত্র স্যার যেটা বললেন যে মন্ডল স্যার খুব সুখী, সত্যিই তাই, ছেলে চাকরি বাকরি হয়ে গেছে। সব প্রথা হলো প্রায় অবসিত, জ্বালাহীন হৃদয়ের নিভৃত প্রান্তরে কিছু মায়া রয়ে গেল অনন্তের। সত্যি আমাদের হৃদয়ের গভীর অন্তঃস্থলে যে মরমী মায়ার অবিরল ফর্গু ধারা নিয়ত বহমান, তাতেই গত 2.5 দশক ধরে আমাকে, আমাদের সকলকে অবগাহন করিয়েছিলেন মন্ডল স্যার। আমার মন্ডলদা, আমাদের সকলের মন্ডলদা। আজ তার এই বিদায় লগ্নে নিজেকে বড় অসহায়, বড় নিঃস্ব বলে মনে হচ্ছে। মনে হচ্ছে সেই মরমী মায়ালোক কি তবে বিবর্ণ স্মৃতির পাতায় মুছে যাওয়া দিন হয়েই থেকে যাবে? রবীন্দ্রনাথ বলেছিলেন, সহজ হবি ওরে মন, সহজ হবি। যখনই ওই স্মিতহাস, স্মিতবাক, নিপাট সারল্যে ভরপুর মুখের দিকে তাকাই, মনে হয় রবি কবি কি এটাই নির্দেশ করতে চেয়েছিলেন? আমাদের এই জটিলতা এবং কুটিলতা ধ্বস্ত সমাজে এই সরলতা যার ভূষণ আর সহজতা যার আভরণ, তিনি যে এক বিরল ব্যতিক্রমী মানুষ তার বলার অপেক্ষা রাখেন। সংস্কৃতের মতো একটা আপাত জটিল আর্য ভাষার শিক্ষক হয়েও তিনি কখনো কোনো রিজিডিটি বা রক্ষণশীলতাকে প্রশ্রয় দেননি, বরং তার অন্য যে বিষয় খেলা, সেই খেলোয়াড়স্থ মানসিকতা এবং মনোভাব নিয়ে তিনি তার উদার হৃদয়াকাশে কখনো কোনো অসরল জীবন কাহিনী লিখে যেতে চাননি, লিখে যানও। মন্ডলদার সিদ্ধান্তহীনতায় ভোগে, এমন অভিযোগ আমরা করে থাকি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় জীবনের প্রতিটি পদক্ষেপে সকলের পরামর্শ শিরোধার্য করে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেন বলেই আজ তিনি এতটা সফলকাম ব্যক্তিত্ব, এতটা ঈশ্বরীয় উত্তরণতা। তিনি সুন্দরবনের মানুষ, সুন্দরী গাছের ছায়ায় বাঘের চকিত ক্ষিপ্রতা আর সাপের কুটিল হিংস্রতার মাঝে আক্ষরিক অর্থেই তার সহবাস। তিনি বাঘের সঙ্গে মুখোমুখি লড়াই করেননি, সাপের উদ্যত ফনার মুখে নির্ভয়ে একাকী এগিয়েও যাননি। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই, ব্যাঘ্র এবং সর্পসম প্রতিকূলতাকে জীবনের চড়াই উৎরাই পথে যেভাবে তিনি হেলায় জয় করেছেন, তা আর একটা বিরলতার উদাহরণ। তাই তাকে আধুনিক প্রণাম, তাকে অকুণ্ঠ অভিবাদন। মন্ডলদা, আজ তোমার কর্মজীবনের শেষ লগ্নে তোমাকে বিদায় সম্ভাষণ জানাতে মন চাইছে না, বরং মন এই আত্মী জানতে চাইছে তুমি আরো একবার ফিরে এসো আমাদের ঘরে, আরো একটিবারের জন্য। আমাদের এই জটিল এবং কুটিল মনোবহনের নিবিড় অমানিসায় তোমার অমল আলো ফেলো, ফেলো তোমার সহজতার দীপ্তি, তোমার সারল্যের বিভা, সব আধার ঘুচে যাও। রবীন্দ্রনাথকে দিয়েই শেষ করি। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ হয়ে চোখে, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ধন্যবাদ। 1995 সালে আমরা 3 জন জয়েন করি। 1995 সালে মন্ডলদা, পালদা, আমি 3 জনে 1995 সালে জয়েন।
আমার শিক্ষকতা জীবন দুটি ভাগে, দুটি স্কুলে বিভক্ত। 20 বছর একটা কাটিয়ে এসেছি, এখানে প্রায় 10-11 বছর হতে চলে। এই 10-11 বছর সময়টা হয়তো মন্ডলদার চাকরি জীবনের নিরিখে খুবই কম, কিন্তু আমার বিশ্বাস সময়ের স্বল্পতা দিয়ে ভালোবাসার গভীরতা মাপা যায় না। একটু আগে আমার পূর্বতন বক্তা যারা বললেন যে এমন নিরহংকারী, এমন মিতভাষী, নীরবে স্কুলকে যেভাবে দিয়ে গেলেন, এই মন্ডলদাকে আমি আজও পর্যন্ত দাদা বলে সম্বোধন করি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে আমার একজন দাদা, সহকর্মী তো বটেই, আমার একজন দাদা বোধহয় এই স্কুল থেকে চলে যাচ্ছে। নীরবে স্কুলকে দিয়ে গেলেন অনেক কিছুই, তার মূল্যায়ন আমরা করতে পেরেছি কিনা সঠিক, এটা আমার বিচার বিবেচনায় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি এই প্রসঙ্গে আমার পূর্বতন স্কুলের একটি ঘটনা বলি, একটু সময় লাগবে। জীবনযাপন করুক এবং দীর্ঘায়ু, ঈশ্বরের কাছে আমি তার দীর্ঘায়ু কামনা করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথমেই বলি, দেখুন আমি খুব বক্তা নই, কিন্তু সবার বক্তব্য শুনে আজকে আমারও দু চারটে কথা বলার একটু ইচ্ছা যাচ্ছে। মন্ডলদাকে আমি চিনি প্রায় 28 বছর ধরে, মানে আমার কর্মজীবন। আমি যখন এখানে জয়েন করেছিলাম বয়স আমার অনেকটাই কম। আমি আমার সিনিয়র মোস্ট হিসাবে পেয়েছিলাম পাল স্যার আর মন্ডল স্যারকে। এই দুজনেই আমাকে অদ্ভুতভাবে গাইড করেছিলেন স্কুল রাজনীতির মধ্যে কিভাবে চলতে হয়, এবং পালদা একটু ভোকালি বলেছিলেন আর মন্ডলদা নীরবে সমর্থন জানিয়েছিলেন। তো এই হলো মন্ডলদা, অর্থাৎ আশুতোষ মন্ডল স্যার বলতেই আমাদের যেটা চোখের সামনে ভেসে ওঠে, আপাতত ভদ্রলোক, নিপাট, নির্বিবাদী একজন মানুষ। কিন্তু তার চারিত্রিক একটা দিক আছে যেটা একটু আলোচনা করি। স্যার এমনিতে গত 28 বছর আমি রাখতে নয়, কিন্তু বিগত কয়েক বছরে মাঝে মধ্যে একটু রেগে উঠেছে, বা সঙ্গত কারণেই। কিন্তু আমাদের প্রাক্তন একজন স্যার ছিলেন মুখার্জি বাবু, তিনি বলেছিলেন যে মাঝে মাঝে ঘোষ করা উচিত। মন্ডলদা সেটাই করেছিল। এটা যেমন তার একটা চারিত্রিক দিক গেল, আরেকটা দিকও আছে। এটা কিরকম? মন্ডলদার বিয়ে হল, অন্বেষা বৌদি ঘরে এলেন, ভালো। কদিন বাদে মন্ডলদার ছেলে হল। তো একদিন মন্ডলদার স্টাফ রুমে এলেন, আমি জিজ্ঞেস করলাম যে স্যার ছেলের কি নাম রাখলেন? মন্ডলদা বললেন আবি। আমি বললাম বাহ, খুব সুন্দর নাম। মন্ডলদা যথারীতি, না আমার ঠিক ভালো লাগছে না, আমি চাইছিলাম একটা অন্য নাম। খুঁতখুঁতে মানুষ তো, কিন্তু এই খুঁতখুঁতে স্বভাবের জন্যই কিন্তু তার যে কোনো কাজই খুব পারফেক্ট হয়। আমরা কয়েক বছর ধরে দেখছি মন্ডলদার স্কুলে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। তো আমিও সেই সুযোগে সদ্ব্যবহার করেছি। কিরকম? যেমন মন্ডলদাকে বলে দিয়েছিলাম যে স্যার আমার জিওগ্রাফি রুমে এই লাগবে, ওই লাগবে, আমাদের বেঞ্চের নিচে আমাদের একটা পাদানি লাগবে, এখানে হুক লাগবে, সেখানে হুক লাগবে বলে চাবিকে দিয়ে আমি কিন্তু আমার নিজের কাজ করেছি। দিনের শেষে দেখেছি সেই কাজগুলো নিখুঁতভাবে হয়েছে এবং চাবিখানা আমার টেবিলে রয়েছে। এখানেও কিন্তু তার খুঁতখুঁতানি কাজেরই পরিচয়, যে খুঁতখুঁত করতেন বলেই কাজগুলো নিখুঁত সমাধান করেছে। তো যাই হোক, মন্ডলদার আজকে অবসরের দিন। আমি চাইবো, মানে অন্তর থেকে চাইছি স্যার ভালো থাকুন, আগামী জীবন ওনার সুন্দর হোক, সুস্থভাবে ওনার জীবন চলুক, এটাই কামনা করি। আর স্যার আপনাকে আমরা খুব মিস করব, বিশেষ করে আপনার এই কথা। মন্ডলদাকে নিয়ে কিছু বলার জন্য এখানে ডেকেছে। মন্ডলদার আজ সামনে যাও। মন্ডলদার আজ
সরকারিভাবে তার অবসরের দিন। তো মন্ডলদা আগামীকাল থেকে শৃঙ্খল মুক্ত জীবন উনি পাবেন, এটা একটা। আর মন্ডলদার সম্পর্কে আমি মন্ডলদার সঙ্গে যখন জয়েন করলাম তখন তার পরপরই মন্ডলদার বাড়িতে গেছি। এবার যতবার কথা টথা হয় মন্ডলদা এই কি যেন আমাদের মানে মন্ডলদার পথটা যাতে শান্তির হয়, সুন্দর হয়, সেইটা দিয়েই এই গানটা আমি করছি। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে কি কুসুম। আজকে এই বিশেষ দিনে মন্ডল স্যার সম্বন্ধে বলতে গেলে একজন আদর্শ শিক্ষক যেমন হয়, সবাই বললেন মন্ডল স্যার ঠিক তেমনই। কখনো তিনি দাদার মতো আমাদের সঙ্গে মিশেছেন, কখনো অভিভাবকের মতো, কখনো সহকর্মীর মতো। দেখেছি প্রথম দিকে যখন আমরা জয়েন করেছি এত মোস্ট সিনিয়র টিচার, কিন্তু আমাদের সঙ্গে আমার মনে আছে একটা ছোট্ট ঘটনা আসে যেখান থেকে যে কিছু মিসিং হয়েছে স্যার এই স্কুলে থাকাকালীন, সেগুলো ঠিকঠাকভাবে তিনি উপভোগ করতে পারেননি। এখন তিনি পারবেন আবার সেই জিনিসগুলো উপভোগ করতে। স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যার সুস্থ থাকবেন। এবং যেহেতু আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরও উনি লোক সংস্কৃত পড়ালো, আমি চাইবো যে খেলাধুলার দিনগুলোতে আমাদের যাতে বলা না লাগে, স্যার যদি আসেন আমরা খুবই খুশি হব যে মনোজ স্যার আমাদের মধ্যে নিজে যেভাবে ম্যাচ পরিচালনা করা, ফুটবল খেলাগুলো যেগুলো বলা লাগেনি, মানে এই শেষ বয়সে এসেও উনি মাঠে বাঁশি দিয়ে নেমে পড়েছেন। আর খেলাটাও যেভাবে দেখেছি মন্ডল স্যার থাকা মানে, একটু ছোট্ট একটা কথা বলি যে ফুটবল টিম যখন টিচারদের হয়েছিল আমার মনে আছে 2020 সালে জয়েন করেছি। মন্ডল স্যারকে আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে। মন্ডল স্যার মাঝে মাঝে বাবার সাথে যেত। আর ওই এদিনকে মন্ডল স্যার আমার বাড়িতে গিয়েছিল সপ্তাহখানেক আগে, গিয়ে আমার মাকে প্রণাম করছি যখন, তা আমার মা তো অনেকদিন পর মন্ডল স্যারকে দেখেছে, আগে দেখেছিল। তা বলছে তুমি মন্ডল না, সুন্দরবন থেকে সুন্দরবনের স্যার। হ্যাঁ, তখন মা আর কি চিনতে পেরেছে, প্রথমে চিনতে পারে। হ্যাঁ, তা সেই পুরনো স্মৃতি সব মনে পড়ছে তখন মার, যে বাবা তো নেই, বাবা মারা গেছে। আর বাবা যেদিন রিটায়ার করে ওই যে বারান্দার ওপরে একটা অনুষ্ঠান টাইপ এরকম ধরনের একটা হয়েছিল, তখন ওই মন্ডল স্যার একটু এটে করা, আমি ছোটবেলায় ওই সেই দিন এসেছিলাম আর কি। তা সেইভাবে আর ছেলে মেয়েরা সব ওই টাটা সুমো করে বাবাকে নিয়ে আবার আমাদের বাড়িতে দিয়ে এসেছিল। তো সেই দিনটার কথা আজকে আমার মনে পড়ে যাচ্ছে। তা মন্ডল স্যার সত্যিকারের কথা আমি যেটুকু যা দেখেছি, মানে মানে পিতা পর্যায়ে আর কি, আমার বাবা টাবা যে পর্যায়ে ছিল ঠিক ওইরকম ধরনের মানুষ। আর খুব সহজ সরল মানুষ, মানুষকে ভালোবাসে। ছাত্রছাত্রীদের জন্য মানে আজকেও সকালবেলা কিছু ছাত্রছাত্রী আমার কাছে দিয়ে এসছে যে অচিন্ত এদের বইয়ের ব্যবস্থা করো তো, ওরা 5-এ পড়ে, এখনো 6-এ ওঠেনি। তাহলে স্যার এ তো 5-এ পড়ে, কদিন পরে নতুন বই দিয়ে দেবো। তো বলছে ওদের নতুন বই দিতে হবে না, এটা ভালো ছেলে মেয়ে, এদেরকে তুমি পুরনো বই দাও, এরা বাড়িতে অঙ্ক টঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। কোনো একটা সামান্য নিজেদের মধ্যে হয়তো ত্রুটি বিচ্যুতি বা একটা অশান্তি হতেই পারে, সেটাকে কিভাবে ট্যাকেল করা,
এটা মন্ডল স্যারের মধ্যে একবার কি একটা সরস্বতী পুজোর ব্যাপারে কি একটা হলো, মন্ডল স্যারের কাছে আমি এলাম, সে আমাকে জড়িয়ে ধরে একটা সুন্দর একটা সম্পর্ক, এবং এটা আমাদের পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে মানে একটা দৃষ্টান্ত, এবং ওইটাকে ফলো করে যদি আমরা আগামী দিন চলতে পারি তাহলে আমাদের স্টাফদের মধ্যে আরো একটা সুন্দর জায়গা, আরো আমরা ভালো একটা পথে এগিয়ে যেতে পারবো। এই একটা আশা আকাঙ্ক্ষা রেখে আমি ছোট্ট 2-4টে কথা বললাম। ঠিক আছে, ধন্যবাদ অচিন্ত স্যার। জানাই এই ধরনের সমাগমের সমস্যা যেটা হচ্ছে, যত দেরিতে আমার নাম ডাকা হবে তার আগে সবাই ভালো ভালো কথাগুলো বলে দিয়েছে, ওগুলো মনে নেই, তুমি বলো। ফলে আমি এতক্ষণ ধরে ভাবছি, মহিন বলছে স্যার আপনি কিন্তু বললেন, এইবার সমস্যা হচ্ছে কি বলবো জানি না। আর দ্বিতীয় কথা, সবাই মনে মনে বলছে বাবা আবার বলবে, এমনি শনিবার দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সবাই উস্কুস করতে শুরু করে দিবে। মন্ডল স্যারের সাথে আমার প্রথম আলাপটা খুব অদ্ভুত। যেদিন আমি স্কুলে প্রথম জয়েন করলাম, সেদিন আমি তাপসবাবুর সাথে ঘরে কথা বলছি, মন্ডল স্যার এলেন, তখনও পরিচয় হয়নি। একটা রেজাল্ট আর একটা স্টুডেন্টকে ধরে নিয়ে এলেন। কি ব্যাপার, স্টুডেন্টটা নাকি মন্ডল স্যারের রেজাল্টের ওপর, অ্যানুয়ালের রেজাল্টের ওপর নম্বরের ওপর নিজের নম্বর বসিয়ে, এই ঘটনাটা আমার একদম পরিষ্কার মনে আছে যে স্যার বলুন তো কি করব। তাপসবাবুর সেই অদ্ভুত এক্সপ্রেশন, হ্যাঁ মন্ডল এসব কি হচ্ছে, মন্ডল তার সেই অদ্ভুত রিয়াকশন। এইবার সে ছেলে বলছে না স্যার আমি কিছু করিনি, সবাই বলছে, মন্ডল বলছে না স্যার আমি ওকে এত নম্বর দিইনি। আচ্ছা তখন কথা হলো, সবাই তো ভাবগম্ভীর পরিবেশ, কিছু মজার কথা শেয়ার করি মন্ডল স্যারের ব্যাপারে। আরেকটা কথা বলি, মন্ডল স্যার কিছু মনে করো না, মিটিং হচ্ছে, আমার জীবনে প্রথম স্টাফ কাউন্সিলের মিটিং। আমি বসে আছি, তখন পবিত্র স্যার আমি যে বেঞ্চে টেবিলে বসতাম সেই টেবিলে বসতেন। এবার তখন মিটিং হয়ে গেছে, মন্ডল স্যার গোটা মিটিংটা এরম করে ছিলেন। তার ভদ্রলোক তো বেশ নিশ্চিন্ত ছিলেন। এবং কেন বলছি এই কথাটা, কারণ ওই মিটিংয়ে বিশ্বজিৎ স্যার এবং তাপসবাবুর মধ্যে মারাত্মক ঝগড়া। সুবিধাও ফাটিয়ে কথা বললেন, আমি খুব ভয় পেয়ে গেলাম, মানে মিটিং মানেই কি এইসব হয়। দেখলাম তার মধ্যে মন্ডলদার মতো স্থিতধী মানুষ নেই, মন্ডলদা এইভাবে ছিলেন। তা আমি পবিত্র স্যারকে বললাম, নতুন এসছি কাকে বললো না স্যার ওনাকে দেখেছেন, উনি কি শান্ত। পবিত্র স্যার বললেন কি মনে হয় উনি শান্ত ছিলেন? তাহলে হ্যাঁ, এত চেঁচামেচির মধ্যে এত শান্ত? বলছে না উনি ঘুমোচ্ছিলেন। পরে জানতে পারলাম যখন তখন যেখানে খুশি মন্ডলদা সুন্দরভাবে চোখ বুঝে থাকতে পারতেন। কেটে গেল মন্ডলদার একটা ফেজ, তখন মন্ডলদা একদমই অ্যাক্টিভ নয়। মন্ডলদার জীবনে ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠা আমি দেখলাম সম্রাটবাবু স্কুলে জয়েন করার পর। আমরা সবাই কিন্তু কেউ মানুক আর না মানুক, আমরা সবাইকে জানতাম যে মন্ডলদা ঠিক আছে, ওই ম্যাচে রেফারিং করবে, ওই সেই মন্ডলদা যেরকম কর্মবীর একজন মানুষ হতে পারেন, এইটা কিন্তু সম্রাটবাবু আসার পর আমি দেখলাম। এই যে আমাদের সব কিছু ঠিক করে দেওয়া, কালকে থেকে সত্যিই কিন্তু আমাদের যদি কিছু খারাপ হয়ে যায় আমরা কাকে বলবো এটা কিন্তু এখন আমরা জানি না যে কাকে বলতে হবে। হ্যাঁ, এবার কি করতে হবে, মানে কিছু খারাপ হয়ে গেল, বাথরুমে জল পড়ছে না, কাকে বলবো এই ডিপার্টমেন্টটা কোনো ঠিক হয়। এবার কি হবে আমরা সত্যিই জানি না। আরেকটা মজার ঘটনা সেটা হচ্ছে মধুমন্তীর বৌমা, এই না সরি বিয়ে বিরাট আয়োজন, এলাহি আয়োজন। তো এত বড় আয়োজন আমরা সত্যি একটু চোখ ধারিয়ে গেছে, আমরা অভ্যস্ত নই। এবার মন্ডলটা আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে এই প্রসেনজিৎ খাওয়ার কোথায়? আর না ওই যে খাবারের ব্যবস্থা। ও বাবা বসিয়ে খাওয়াবে না? না বসিয়ে খাওয়াবে। বলছে তাহলে কি করতে হবে? তাহলে তুমি এসো আমার সাথে। মন্ডলদা গেল আমার সাথে, থালা নেওয়া হলো, থালাটা কভার করা। এ কি থালা দিয়ে আমার ওটা থেকে বের করতে হবে, বার করলো। মন্ডলদার মধ্যে একরাশ বিরক্তি। আমি বলছি কোথায় যাবো এরপর? আমি যে দেখো ওই দিকটা হচ্ছে ভেজ, এই দিকটা নন ভেজ। ওরে বাবা এইদিকে কি কি আছে? আলাম তুমি কি ভেজ খাবে? ভেজে কি আছে বলো তো? আলাম জানি না। তখন বলছি, এবার উনি মন্ডলদা ভেজের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি মন্ডলদাকে ভয় দেখিয়ে বললাম তুমি যদি ভেজে যাও তাহলে কিন্তু তোমাকে ভেজই খেতে হবে, তোমাকে নন ভেজ খেতে দেবে। তখন বলছে তাই? আলাম হ্যাঁ। চলে এসছে আমার সাথে। এবার এসে মজা হচ্ছে, স্যালাডের একটা বিরাট কাউন্টার। মন্ডলদা বলেছিলেন এর থেকে বাবা উচ্ছে ভাজা ভাত এ করতে কি অসুবিধা হয়, সাদা ভাত কি অসুবিধা, সাদা ভাত তাহলে হয়। সুতরাং মধুমন্তী তোর বিয়ে খেয়ে কিন্তু মন্ডলদা ভীষণ দুঃখ হয়ে
মন্ডলদা তুমি ভালো থাকো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি মন্ডলদার সার্থক নামা যেটা হীরক স্যার লিখেছেন যে আশুতোষ খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মন্ডলদার মতো অজাত শত্রু মানুষ দেখি, এখানে কেউ বলতে পারবে না যে কারোর মন্ডলদার ওপর রাগ আছে, বা কেউ বলতে পারবে না মন্ডলদার তার কোনো ক্ষতি করে দিয়েছে। এইটা কিন্তু একটা রেয়ার, এই জিনিসটা দেখা যায় না এই যুগে। আজকের যুগে দাঁড়িয়ে আমার কোনো শত্রু নেই বা কেউ পেছনে আমার হয়ে নিন্দা করে না, এইটা কিন্তু একটা রেয়ার অ্যাচিভমেন্ট মন্ডল স্যার। এটার জন্য তোমাকে আমি কুর্নিশ করি, এইটা হয় না, এটা মানুষ জন্মগতই পায়। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমার প্রণাম নিও, আগামী জীবন তোমার সুন্দর হোক। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যা এবং আমার প্রিয় সকল শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, ঘড়ির কাঁটা অলরেডি 3টের ঘরে পৌঁছে গেছে। ধৈর্যের ভান্ডারও আমাদের অনেকেরই কমে এসছে। সুতরাং কথা খুবই সংক্ষিপ্তই হবে, যে যতটুকু স্মৃতিচারণা না করলেই নয়, আমি ততটুকুই করব এবং আমার সেটা খুব গর্বের, খুব ভালো লাগার, খুব আনন্দের বলেই আমি মনে করি এবং সেটাই করতে এসেছি। স্যার, কলে জল পড়ছে না স্যার, আমার চেয়ারের হাতলটা ভেঙে গেছে স্যার, এটা ঠিক করে দিন। এই সকল আবদারে 100% পূরণ হবে এই প্রত্যাশা নিয়ে যে স্যারের কাছে পড়তাম, তিনি কিন্তু মন্ডল স্যার। কোনো অহংকার নেই, কোনো রাগ নেই, ক্ষোভ নেই, সকলকে সমচোখে দেখে, সকলকে ভালোবাসে, সকলকে শ্রদ্ধা করে। সত্যি মন্ডল স্যার, তোমার এই পার্সোনালিটি এত ক্লিন, ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, আমার খুব ঈর্ষা হয়। তুমি যে কারোর প্রতি রাগ করো না, তুমি এবং মনিরুল স্যার। আমি মনিরুল স্যারকে বর্ণনা করতে গিয়ে একবার বলেছিলাম, একটা শান্ত স্নিগ্ধ প্রকৃতির মধ্যে মানুষ, ঠিক যেরকম হয় মনিরুল স্যারের কোম্পানিটা ঠিক তার সাথেই তুলনীয়। কিছুটা হলেও, অনেকটা হলেও মন্ডল স্যারও ওই মনিরুল স্যারের মতনই অনেকটা বলেই আমার কাছে মনে হয়েছে। মন্ডল স্যারের অবসর জীবন, একটা নতুন জীবনে প্রবেশ করছো তুমি, তোমার জীবনের লাস্ট ফেজ, সানসেট ইয়ার্স। আমি চাই তোমার এই জীবন, তোমার হয়তো জীবনে পথ চলতে গিয়ে হয়তো তোমাকে অনেক অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বা অনেক বাধা বিপত্তি এসেছে, সমস্ত কিছু মিটে গিয়ে তুমি অনেক সফল হয়েছো। সুস্থতার সহিত তুমি তোমার কর্মজীবন অনেক দক্ষতার সহিত পালন করেছো এবং তোমার এই অবসর জীবন, তোমার অপূরণীয় প্রত্যাশাগুলো পূরণ হোক, তুমি সুস্থ থাকো, দীর্ঘায়ু লাভ করো, আমার প্রণাম নিও। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা, এই বক্তব্য শেষ করছি। ভালো বক্তা নই, ঠিকভাবে বলতে পারবো না। উপস্থিত শিক্ষায়তনের সভাপতি মশাই এবং ভারপ্রাপ্ত শিক্ষক মশাই এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা অভিনন্দন জানাই। আমি সর্বপ্রথমে যে আমরা একটা পরিবার মতো ছিলাম, একসাথে উঠা বসা চলাফেরা, এই চলাফেরার মাধ্যমে যদি কোনো সবাই নিজ জীবনে আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো কিছু হয়ে থাকে। চলার পথে তো অনেক কিছু হয়, একটা পরিবারের মতো ছিলাম। যাই হোক, 95 সালে যখন আসি স্কুলে, তখন আমার কাছাকাছি সুশান্ত কুমার পাল, খুব কয়েকজন শিক্ষক ছিলাম, বেশি শিক্ষক ছিলেন না। তো সেই সময় সুশান্ত পাল বাবুকে আমি অনেক জ্বালাতন করেছি, উনি নির্দ্বিধায় আমার অনেক কাজ করে দিয়েছেন। পার্টিকুলার কোনো নাম বলবো না। পরবর্তী ক্ষেত্রে অনেক শিক্ষক শিক্ষিকারা এসছেন, সবাই যার কাছে গেছি আমাকে সহযোগিতা করেছেন, কেউ আমাকে অসহযোগিতা করেনি। আমি আপনাদের কারোর কথা কোনোদিন জীবনে ভুলতে পারবো না। কারোর কাছ থেকে কোনো অসম্মান, কোনো অসহযোগিতা আমি পাইনি। আমি বিশেষ কিছু বলবো না। আজকে বলতাম যে না কিছু না, মোটামুটি বাস্তবটা দেখছি অন্যরকম। আজকে একটু আমার যেন মানে কোনো কিছু মনে করছিলাম না, কিন্তু হঠাৎ দেখি কেমন একটা যেন লাগছে যে একটা সারা জীবনের একটা ভারাক্রান্ত, মানে একটা সিস্টেমের মধ্যে ছিলাম, এখন তো একটা অন্য নিয়মের মধ্যে চলতে হবে। যাই হোক, আমি আর
বেশি কিছু বলবো না। আপনারা অনেক গুণীজন শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রদের সুন্দর পাঠদানের মাধ্যমে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করুন, এটা আমি কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনারা ভালো থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বিষয়টা আমার ব্যক্তিগত জীবনে নিয়ে আমি কিছু বলবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মন্ডলদাকে। এই দেখুন, হ্যাঁ, এটা কমিটির তরফ থেকে। হ্যাঁ, এটা কমিটির তরফ থেকে। স্যার টাকা সত্যি স্যার টাকা রেডি। আচ্ছা একটু মানপত্রটা এটা একটু পাঠ করছে নীলগঞ্জ শিক্ষায়তন মাননীয় সহশিক্ষক শ্রীযুক্ত আশুতোষ মণ্ডল মহাশয়ের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণের প্রাক্কালে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। দিন যদি হলো অবসান, নিখিলের অন্তর মন্দির প্রাঙ্গণে ওই তব এলো আহ্বান। হে প্রণম্য, আপনি সেই অনন্য প্রতিভা, সারস্বত শিক্ষা যার অস্তিত্ব, ভাষা যার অন্বিষ্ট, ছাত্রোপলব্ধি যার সত্তা, জীবন যার এসোনা, বিবেক যার মনন, ঐতিহ্য যার চিন্তন, সমকাল যার প্রজ্ঞা, সহজতা যার আভরণ। হে আচার্য, আপনার অননুকরণীয় শিক্ষণ পদ্ধতি আমাদের বিমুগ্ধ করে। আপনার সুকোমল সাহচর্য ও অনুপম ক্ষমা স্পর্শ একান্ত অন্ধকারে এক অনির্বাণ দীপ শিখা। হে রিজু, জীবন আবর্তের শত ঘূর্ণিতেও আপনি ছিলেন অবিচল। আপনার উদার হৃদয়াকাশে সারল্য ও সংস্কার মুক্ত চেতনার অত্যুজ্জ্বল দীপ্তি আমাদের নবতর বোধে উদ্দীপ্ত করে। হে ধ্যান তাপস, আপনি সার্থক নামা। আপনার ঋষিকল্প ব্যক্তিত্ব, ভূদর্শিতা, সংগ্রাম তথা সুকুমার শিক্ষাভাগ আগামী দিনে স্মৃতির স্বর্ণালী রেখা হয়ে আমাদের মনের গভীরে চির অমলিন থাকবে। আপনার আগামী জীবন হোক সুন্দর, নিরোগ ও পরার্থ। এই ঐকান্তিক বাসনা বুকে নিয়ে আমরা আপনার পাশে থাকব। নৈশাব্দিক মুগ্ধতায় চিরন্তন কুশল সাধক শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। তারিখ 30 নভেম্বর 2025। আচ্ছা, এবার সুবিধা কোথায় গেল? আসো, এখানে আসো না, এসো, সবাই এসো এক এক করে। যাও এই ম্যাডামরা এসো। ম্যাডামরা আসুন একটু। হিরক্সের দেখি। হ্যাঁ, না তিনজনে না, সম্পাদী এসো। ঠিক আছে, ছবি থাকবে। হ্যাঁ,
এই মইন এই প্রসেনজিৎ এদিকে আসো এখানে হ্যাঁ অনেকে মিলেই তো দেখি যে বাদ যাবে পল্লবনা জেমিনি দিয়ে এই না পার্থ এই টিমটা তোমরা দাও এই আমাদের প্রসেনজিৎ আমরা দেবো আমার ঘড়িটা আছে এগুলো আছে কোন ক্যামেরা দেখাবো যে কোনো একটা দিকে বাপ্পা আচ্ছা বাপ্পা ওরা যাবে এই জেমিনি হচ্ছে সব ছবিতে তপন বাবু থাকবে এটা হয় না কিন্তু এখন পয়সা নিয়েছে জেমিনি আছে তো জেমিনি করে বাদ দেবে নির্মল পল্লব এটা তো হ্যাঁ এটা এই উৎপল দেখি এটা সব নিয়ে আসছো এই ট্রলি আছে উৎপল ট্রলি দেবে অলিভ ইয়ে সব হিরোজি আছে আগে দিয়েছি তো এটা আমি আপনাকে ধরে দেবো এই যে ট্রলি আমি ঢুকিয়ে দেবো স্যার এই তাকান এদিকে তাকান হ্যাঁ হ্যাঁ আলিফ স্যার হ্যাঁ স্যার তাকান আমি আর আপনি দেবো বুঝতে স্যার হ্যাঁ আলিফ স্যার তাকান আর সবার দেওয়া আছে তো সুজা পাইছে চলো মাঠে যাবো রাজকুমার ঠিক আছে ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজ্ঞাপন হয়ে গেল কিন্তু শোনো বয়স আন্দাজে এইটা বড় দিয়ে কিনে ফেলেছে বয়সের সাথে সাথে ওই অ্যাটাচ সুবিধা যাও না এই তো আছে আরে যাও না আরে না না ছবি সবাই নবজীবন সজীব ছবির পিছনে থাকাই ভালো চল এবার আমার লেখা আছে ওইখানটা এমনি দাঁড়া যেদিকে রোদ্দুর আছে আরে ওটাকে রিপেয়ার করে দেবে কিছু চেয়ার লাগবে চেয়ার ছাড়া হবে না আসেন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আগে ছেলে না না সবাই আছে না মোটামুটি সবাই যতজনকে ধরবে পল্লবের মোবাইল দিয়ে পল্লব সবাইকে নিয়ে হ্যাঁ
একটু পিছিয়ে যান, রাম তুমি যাও, রাম চলে এসো, রাম যাও। তোমার সেই বিশ্ববিখ্যাত পোস্টটা দাও, তুমি যেটা প্রত্যেকবারে দাও। ও ওরা আসুক, অলিপ পাশে নি বয়স করা বসে পড়ো। এই ভিডিও এটা করো, হ্যাঁ ভিডিও করবো, তাই তো? স্যার অনেক তুলেছে। হ্যাঁ, বাড়িতে প্রমাণ দিতে হবে তো যে কোথায় ছিলেন। আমি যাবো কেন? স্যার যান। আমারটা যেন কাটে না, ওইদিকে কাটু। জয়ন্ত রাজকুমার কাটু। জয়ন্ত দাদার উপর রাগ আছে, মুখ বাড়িয়ে স্যার এই শুনুন, গোপালদা চলে গেল, মন্ডলদা চলে গেছে। আপনার কত? 5 বছর। 5 বছর 8 বছর। তোমার যারা এদিকে হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আগস্ট, 5 বছর 11 মাস। আমি তো আপনাদের ওপেন ভ্যাকেন্সিতে এসেছি, আমার তো অর্ডারই ছিল না, খুঁজে পাচ্ছিলাম। তাদেরকেও ফেয়ারওয়েল দাম দেবে? রাম একা কুমোর রক্ষা করবে। সুস্মিতা কত 50 সালে? রাম 50 সালে রিটায়ারমেন্ট। একটা জিনিস বুঝলে, এই যে ভ্যাকেন্সিতে নতুন টিচার আসবে তাদের রিটায়ারমেন্টের ফেয়ারওয়েলও দেবে। হ্যাঁ তাই তো, তাহলে 3-4 বছর আছে। তখন রাম আর স্কুলের 10 রামের যখন জন্ম তখন আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে। ওই যে রামদের জন্য পার্শ্ববর্তী স্কুলগুলো চিনে রাখছে, ওখান থেকে ছাত্র আনতে হবে তো। আমাদের তো হায়ার সেকেন্ডারি হচ্ছে, ও তো 5 বছর পরে 5 জন একসাথে রিটায়ার, মানে রামই ভরসা। সুস্মিতার জন্ম মাধ্যমিক বলতে যাবে না 2050 এ কোনো চাকরি করে রাখবে।
Bye.